জামাত ইসলামীর আমিরের যে আপনার এক্স অ্যাকাউন্ট আছে সেটাকে কেন্দ্র করে সেটা বঙ্গভবনে একটা ইমেল অ্যাড্রেস একজন কর্মকর্তা ব্যবহার করে হ্যাক করেছেন এবং খুবই মানে অসম্মানজনক স্টেটমেন্ট দিয়েছেন, যেটাকে তারা আবার আইটি ডিপার্টমেন্ট থেকে তারা সেগুলোকে আবার রিভিউ করেছে। তো সেই জায়গায় আমরা বোধ করছি যে এগুলো সম্মানজনক না। আপনারা একটা প্রোডাক্টিভ ক্যাম্পেইন করেন, সবাই মিলে আসেন, আমরা পলিসি ক্যাম্পেইন করি, কে কি করব, কার পলিসি কতটা জাস্টিফাইড, কতটা ভায়াবল, সেগুলো নিয়ে করা দরকার। আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর অনেক মানে মানে সম্মান হানিকর অনেক ভিডিও আমার কাছে আসছে, বিভিন্ন সোর্স থেকে আমাকে বলেছে যে এগুলো আপনি প্রচার করেন তাহলে আপনি ক্যাম্পেইনের সুবিধা পাবেন। আমি রাজি হই নাই। তো আমার কোনো প্রতিদ্বন্দ্বীর কোনো বাজে কথা, আমার প্রতিদ্বন্দ্বী সম্পর্কে একটা বক্তব্য আমি এখন পর্যন্ত ক্যাম্পেইনে দেই নাই, কোনো দলের নাম ধরে কোনো সমালোচনা করি নাই। তাহলে আমরা চাচ্ছি একটা ডিগনিফাইড সম্মানজনক ক্যাম্পেইন, যে আমরা কোথায় কি করতে চাই, এই জায়গাগুলোকে আমরা অ্যাড্রেস করতে চাই। এর বাইরে যেটা হচ্ছে, কতগুলো প্রোপাগান্ডা ওয়ার এখন চলতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। নির্বাচনকে কেন্দ্র করে সারা দুনিয়াতেই মেজাজটা যথেষ্ট টেন্স থাকে, সবাই খুব ইন্টেন্স ক্যাম্পেইন করেন, এটা নাথিং রং, এটা নর্মাল। কিন্তু মিথ্যাচারের মধ্য দিয়ে কারো চরিত্র হনন করা, সেগুলোকে আমরা না বলতে চাই। এরপরে আমরা দেখতে পাচ্ছি জোটের ভিতরে ফাটল ধরেছে, সম্পর্ক ভালো না, এই জোট ক্ষমতায় আসলে নারীরা অধিকার বিচ্ছিন্ন হবে, এইটা হবে সেইটা হবে। মানে কিভাবে, কিসের ভিত্তিতে বলছেন? এই কথাগুলো তো পুরাতন আমলের কথা। মৌলবাদী ৭১-এর বয়ান, আওয়ামী বয়ানগুলো আবার মাঠে নামানো হচ্ছে। এইগুলো তো ২৪-এর পরে আমরা দেখতে চাই নাই। আমরা চেয়েছি একটা সিরিয়াস পলিসি ডিবেট হোক, কার কোন জায়গাতে কোন ইস্যুতে আগামী দিনের পলিটিক্সে ন্যায্যতা আছে, জনগণের উপকার হবে, জনগণ কোনটাতে বেশি বেনিফিট পাবে, কোনটাতে কম বেনিফিট পাবে, প্রস্তাবনার পক্ষে বিপক্ষে যুক্তিগুলো কি কি। আপনি বলছেন আপনি এইটা দিবেন সেইটা দিবেন, আমার বাজেটের সাইজ, আমার ট্যাক্স কালেকশন সেটা সাপোর্ট করছে কিনা, আমার যে পরিমাণ ঋণ দিতে হচ্ছে, নতুন পে কমিশন আসতেছে, নতুন পে কমিশনে আমার খরচ আরো ১০০ কোটি টাকার উপরে বেড়ে যাবে, ১,০০০ কোটি টাকার উপর, ১,০০,০০০ কোটি টাকার উপরে বেড়ে যাবে, সরি। তো সেই জায়গাতে আমি এটা ম্যানেজ করতে পারবো কিনা, আমি যে এটা দিব ওইটা দিব, সেই বিতর্কগুলো আমাদের আসা দরকার। সেই বিতর্কগুলো না এনে ব্যক্তিগত চরিত্র হনন এবং ফিয়ার মঙ্গারিং করা, ভয় দেখানো, এইটা আসলে এইটা হবে, তালেবানি রাষ্ট্র কায়েম হয়ে যাবে, শরিয়া কায়েম হবে, কায়েম হইলে পরে এইটা হবে সেটা হবে, এগুলো জাস্টিফাইড না। এগুলো করলে যেটা হবে, অনলাইনের জমানাতে আপনি এগুলো বাস্তবে ইয়াংদেরকে বুঝাইতে পারবেন না। না বুঝাইতে পারলে যেটা হবে যে আপনার রাজনীতি অস্তিত্ব সংকটে পড়বে। তাই আমরা আহ্বান করছি, নতুন প্রজন্মের যে আকাঙ্ক্ষার রাজনীতি, সেগুলোকে অ্যাড্রেস করা দরকার, সেগুলো নিয়ে আমাদের তর্ক বিতর্কগুলো করা দরকার। আর নির্বাচন কমিশনকে বলছি এবং স্থানীয় অন্তর্বর্তীকালীন সরকার মাঠ প্রশাসনকে বলছি, যেই কাজগুলো করলে ভোটারদেরকে আশ্বস্ত করা যাবে সেই কাজগুলো দয়া করে করেন। এখনো সময় আছে। এক সপ্তাহ দুষ্ট লোকদেরকে ধরে ডিটেইন করে রাখার জন্য এনাফ টাইম। আপনি ১-২ সপ্তাহের জন্য শুধুমাত্র ক্রিমিনাল গ্যাংস্টার যেগুলো আছে, অস্ত্রবাজ চাঁদাবাজদেরকে আপনি গ্রেফতার করে রাখেন, আপনি দেখবেন যে অসাধারণ সুন্দর নির্বাচন হওয়া সম্ভব। ভোটারদের ভয়কে যে কোনো মূল্যে অ্যাড্রেস করতে হবে। একটা জিনিস আমাদের ভুলে গেলে চলবে না, যে ২৫ বছর পরে প্রথমবারের মতো একটা নির্বাচন হতে যাচ্ছে। দেশে এমনিতেই ভোটারদের একটা অ্যাপাথি আছে, ভোট নিয়ে কোনো আকাঙ্ক্ষা, উচ্ছ্বাস, উল্লাস আমরা গ্রামে গঞ্জে কোথাও দেখছি না। মানুষ ভোট একটা গুরুত্বপূর্ণ নাগরিক ব্যাপার স্যাপার, সেই জিনিসটা হারিয়ে গেছে। অতএব এই জিনিসটাকে ভীতিকে অ্যাড্রেস করে এটার বাস্তবতাটা তুলে ধরে জনগণকে আবার ভোট কেন্দ্রমুখী করাটার যে চ্যালেঞ্জ, সেটাকে অ্যাড্রেস করাটা স্থানীয় প্রশাসনের জন্য খুব জরুরি। তাই সারা বাংলাদেশের স্থানীয় প্রশাসন মাঠ পর্যায়ে যারা আছেন, যৌথ বাহিনী থেকে শুরু করে আইনশৃঙ্খলা বাহিনীর যারা সদস্যরা আছেন, তাদের সবাইকে নিয়ে কিভাবে নির্বাচন কমিশন একটা সম্মিলিত প্রয়াস করবেন, যেন মাঠ পর্যায়ে একটা ভালো নির্বাচন দেখতে চাই। আমরা শেরপুরের মতো অথবা চট্টগ্রামের মতো কোথাও খুন খারাপি দেখতে চাই না। লাস্ট ইলেকশনে কেন পড়বে, এটা তো একটা জাস্টিফাইড জিনিস হতে পারে না। মারামারি কেন করতে হবে? আমরা চাই সবাই নিরাপদে ভোট দেবেন, সবাই যার পক্ষে ভোট দেন, বিপক্ষে ভোট দেন, পক্ষে বক্তব্য দেন, বিপক্ষে বক্তব্য দেন। এটাই তো গণতন্ত্র, এটাই তো ২৪, এবং এটাই তো গত ১৬-১৭ বছরে আমরা লেসন নিয়েছি, যে জোর করে মতামত চাপিয়ে দেয়া যায় না, জোর করে মানুষের মন
মানে হৃদয় জয় করা যায় না। এটা একমাত্র উপায় হচ্ছে আমার পলিসি দিয়ে, আমার বক্তব্য দিয়ে তাদেরকে জয় করতে হবে। তাই আমরা আহ্বান করছি এবং আশা করছি আগামী 12 তারিখের নির্বাচন প্রধান উপদেষ্টা যেমনটা করে বলেছেন ঈদের আনন্দে হবে। আমরা সেই আনন্দে একটা ঐতিহাসিক নির্বাচন 25 বছর পরে দেখতে চাই, যেটা সবার কাছে ন্যূনতম গ্রহণযোগ্যতা পাবে। তো সে আহ্বান রেখে আমার ব্রিফিং শেষ করছি। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে করবেন দয়া করে। ধন্যবাদ। উপস্থিতি আসলে ভ্যারি করবে এলাকা টু এলাকা। যেমন ধরেন যে এলাকাতে ট্রান্সপোর্ট সিস্টেম ভালো, কুমিল্লা, ফেনী, চিটাগং, ঢাকা, এসব জায়গাতে ভোটারদের যাওয়া আসাটা খুব সহজ। আপনি হেঁটে চলে যেতে পারবেন সেন্টারে, রিক্সায় চলে যেতে পারবেন এবং ভোটাররা রিলেটিভলি আপনার সচ্ছল, রিক্সা ভাড়াটা সে অ্যাফোর্ড করতে পারবে। সেখানে হয়তো আমরা ধারণা করছি ভোটার মানে উপস্থিতি বেশি হবে। ভোটার যেটা উপস্থিতি কম হবে সেটা হচ্ছে প্রত্যন্ত অঞ্চলগুলোতে, যেখানে আপনার ধরেন 2টা নদী পার হয়ে আসতে হবে। সকালবেলা শীতের সকালে আপনার 2টা ট্রলার মানে ভাড়ার টাকা দিয়ে 100 টাকা দিয়ে মানে অসচেতন যারা নাগরিক অধিকার নিয়ে এত সিরিয়াস না, কনসার্ন না, সেই মানুষগুলো আসলে কতটুকু ভোট কেন্দ্রে আসার জন্য উৎসাহিত হবেন সেই ব্যাপারে আমার যথেষ্ট সন্দেহ আছে। আমার আসনে বরিশাল 3-এ এখন পর্যন্ত সর্বোচ্চ ভোট পড়েছে 51%। ভালো নির্বাচনের কথা বলছি। তো সেখানে 25 বছর ধরে নির্বাচন নাই, মানুষ তো ভোট দিতে ভুলে গেছে, ভোট কেন্দ্রে যাওয়াটা ভুলে গেছে। ভোটারদের ভিতরে কোনো উচ্ছ্বাস দেখলাম না। এরপর শীতের সকালে গাড়ি ভাড়া খরচ করে, অটো রিক্সা, ভ্যানে করে, ট্রলারে করে, নৌকায় করে ভোট কেন্দ্রে আসবে, এই সংখ্যাটা নিয়ে আমরা যথেষ্ট মানে অনিশ্চিত। এবং এর সাথে যোগ হয়েছে ভয় যে এই কেন্দ্রে গেলে এখানে সর্বহারা পার্টির লোকজন আছে, এখানে নিষিদ্ধ ক্রিমিনাল গ্যাংস্টাররা আছে, এখানে এই মারবে, অবাজি হবে। এই ভয়টা ছড়াই দিতে পারলে তখন উপস্থিতি আরো কমে যাবে। এটা পুরোটা ডিপেন্ড করছে প্রশাসনের উপরে, যে প্রশাসন এই ভীতিটাকে কিভাবে অ্যাড্রেস করে। না, হুমকি দেওয়ার প্রশ্ন এখানে আসতেছে না। যদি কেউ না ভোটের পক্ষে ক্যাম্পেইন করে, যেমন ধরেন জাতীয় পার্টি বলেছে সরাসরি, জিএম কাদের সাহেব বলেছেন যে ওনারা না ভোটের পক্ষে কাজ করবেন। এখন ওনারা ধরেন ফ্যাসিবাদের দোসর ছিল, আওয়ামী লীগের সাথে ছিল, ওনারা গণ অভ্যুত্থানের বিপক্ষের শক্তি এবং পরাজিত শক্তি। তো যারা গত 16-17 বছর ধরে ভারতের দালালি করেছে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিক্রি করে দিয়েছে, তাদের কাছ থেকে তো আমরা আশাই করি না যে তারা হ্যাঁ ভোটের পক্ষে, স্বাধীনতার পক্ষে, সংস্কারের পক্ষে, পরিবর্তনের পক্ষে তারা ক্যাম্পেইন করবে, এটা আশা করি না। কিন্তু এটা যদি বিএনপি করে, কারণ বিএনপি গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি এবং মজলুম দল, তাদের হাজার হাজার নেতাকর্মীরা গত 17 বছর নির্যাতিত হয়েছে, জেলে গেছে, গুম হয়েছে, খুনের শিকার হয়েছে। তাদের নেতাকর্মীরা যদি গ্রামে গঞ্জে, এবং আপনারা প্রচুর ভিডিও দেখেছেন যে কিভাবে তারা অ্যাক্টিভলি ন্যায়ের জন্য ক্যাম্পেইন করছে। যদিও ঢাকাতে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন হ্যাঁ এর পক্ষে কথা বলেছেন, তাহলে এখানে কি সমন্বয়হীনতার ঘাটতি আছে, না বিএনপি আসলে দ্বিচারিতার কাজ করছে? এক মুখে কেন্দ্রে এক কথা বলছে আর তৃণমূলে আর এক কথা বলছে। তো এইটা পরিষ্কার করা দরকার আর কি। এবং এইটা বিএনপি থেকে শুরু করে গণ অভ্যুত্থানের পক্ষের কোনো দলের কাছ থেকে আমরা এটা আশা করি না, কিন্তু গণতান্ত্রিকভাবে এটা না ক্যাম্পেইন করবার রাইট তাদের আছে। এখন পর্যন্ত নির্বাচন থেকে সরে দাঁড়ানোর মতো কোনো বাস্তবতা তৈরি হয়নি। আমরা বোধ করছি যে কমিশন অথবা প্রশাসনের আন্তরিকতায় খুব বেশি ঘাটতি আছে, এমনটা আমার কাছে বোধ হয় নাই। যেটা হয়েছে 25 বছর ধরে ভালো নির্বাচন না হওয়ার কারণে যেটা হয়েছে, ভালো নির্বাচন করতে সবাই ভুলে গেছে। প্রশাসন, আপনার নির্বাচন কমিশনে কোনো কর্মকর্তা নাই যে একটা ভালো নির্বাচন করেছে। মাঠ প্রশাসনে ডিসি, এসপি, টিএনও, ওসি কোনো কর্মকর্তা পাবেন না যার ক্যারিয়ারে সে একটা ভালো নির্বাচন দেখেছে। তাহলে যেটা হয়েছে যে কোনটা আসলে করার দরকার, আমরা যারা ঐতিহাসিকভাবে নির্বাচনের কথা মনে আছে, আপনাদের সবার সম্মানিত সাংবাদিক ভাইদেরও মনে থাকার কথা, কেয়ারটেকার গভর্নমেন্ট ক্ষমতায় নেবার পরে 24 ঘন্টার ভিতরেই হচ্ছে অস্ত্র অভিযান, ধরপাকড় চলত সারা বাংলাদেশে। এটা কমন প্র্যাকটিস ছিল। কিন্তু আপনি দেখেন গত 1 বছর ধরে যৌথ বাহিনী মাঠে আছে, ক্রিমিনাল, গ্যাংস্টার, অস্ত্রবাজরা সবাই এলাকায় মহল্লাতে আছে, সবাই দিব্যি ঘুরে বেড়াচ্ছে। আমার এলাকাতে একটা দলের একটা ইউনিয়ন সভাপতি, সে বাজারে উত্তেজিত অবস্থায় কথা বলতে গিয়ে তার কোমর থেকে লুঙ্গির খোঁচা থেকে পড়ে গেছে বাজারে সবার সামনে।
তাহলে এই লোকটার কাছে যে অস্ত্র আছে পুরো এলাকাবাসী জানে, আমাদের পুলিশ জানে না, আমাদের গোয়েন্দা সংস্থা জানে না, আমাদের আইন শৃঙ্খলা বাহিনী জানে না। যদি না জানে তাহলে তো সে নির্বাচন করতে পারবে না। কিন্তু আবার তারা কিছু ভালো কাজও করেছে। আমার বেশ কিছু এলাকাতে, দুর্গম এলাকাতে যৌথ বাহিনী আপনার উদ্ধার করেছে, গোলাদ উদ্ধার করেছে, উদ্ধার করেছে, রাম উদ্ধার করেছে, এই অভিযানও চলছে। আবার দেখা গেছে একটা বাহিনী আন্তরিকভাবে অভিযানে গেছে, আর একটা বাহিনীর সদস্যরা ইনফরমেশন লিক করে দিয়েছে। লিক করে দেওয়ার পরে তারা অস্ত্র নিয়ে ওখান থেকে পালিয়ে গেছে। তো যেহেতু 3টা জেলার মোহনা আছে, ওখানে এই কমপ্লিকেশন আছে, পুলিশের জুরিসডিকশন আছে। জেলা পরিবর্তন হয়ে গেলে সে আর ওখানে দৌড় দিতে পারে না, তার পিছনে এটা আরেক জেলায় চলে গেছে। তো এই ঝামেলাগুলো আছে, বাট এখনো নির্বাচন থেকে সরে দাঁড়ানোর মতো বাস্তবতা তৈরি হয় নাই সারা দেশে। বাট আমরা বোধ করছি প্রশাসন তাদের কাঙ্ক্ষিত রোল প্লে করবেন। প্রজাতন্ত্রের কর্মচারীদেরকে আমরা বারবার মনে করিয়ে দিচ্ছি, প্রধান নির্বাচন কমিশনাররা কিন্তু জেল খাটতেছেন। প্রজাতন্ত্রের সকল কর্মচারী মাথায় রাখবেন, কিন্তু ডিসি, এসপি, সচিব, পুলিশের আইজি, র্যাবের ডিজি সবাই কিন্তু জেলখানায় আছেন, ভুলে যাবেন না। কিন্তু 24ই কিন্তু দিন না, আরো দিন আছে। কিন্তু আপনারা যদি নাটক করেন, নাটকের পরের স্ক্রিপ্টের কথাও কিন্তু মাথায় রাখেন। ওই স্ক্রিপ্টের জন্য কিন্তু তরুণ প্রজন্ম সজাগ আছে। অতএব আপনারা ভালোই ভালোই কাঙ্ক্ষিত দায়িত্ব পালন করবেন সংবিধান মোতাবেক। আমরা কোনো অন্যায্য আচরণ আপনার কাছ থেকে চাই না, এতটুকুই। শুধু ন্যায্য আচরণটা করেন, সাংবিধানিক আচরণটা করেন কর্মচারী হিসাবে, যেটা আপনার কাছ থেকে আমরা আশা করতে পারি। নির্বাচন থেকে সরে আসার মতো কোনো বাস্তবতা তৈরি হয়নি সারা দেশে, এবং একই সঙ্গে আপনি নানান অভিযোগও করলেন। এই অভিযোগগুলি নির্দিষ্ট কোনো রাজনৈতিক দল যদি থাকে তাকে মেনশন করবেন কিনা, এবং প্রশাসন তাকে আসলে অভিযোগ করছেন, প্রশাসনকে, সরকারকে, নাকি আপনার লেভেল প্লেইং ফিল্ড তৈরি যে হচ্ছে না তার বিপক্ষ রাজনৈতিক দলকে? দায়িত্ব আসলে দুই জায়গাতে। প্রধানতম আহ্বান হচ্ছে যারা নির্বাচন কন্ডাক্ট করছে তাদের প্রতি। কারণ নির্বাচন কন্ডাক্ট এখন কে করছে? নির্বাচন কমিশন করছে। নির্বাচন কমিশন এবং টোটাল মাঠ পর্যায়ের প্রশাসন এখন তাদের অধীনে কাজ করছে। প্রধান উপদেষ্টার অফিস পর্যন্ত তাদের সাথে সমন্বয় করে কাজ করছে। অতএব এখন যা কিছু করণীয় সেটা নির্বাচন কমিশনকেই করতে হবে। তার দায়, দায়িত্ব, সুনাম, বদনাম যা কিছু আছে শতভাগ তার। এক্ষেত্রে কোনো ডানে বামে আর তাকানোর সুযোগ নাই। দ্বিতীয়ত হচ্ছে বড় রাজনৈতিক দল যারা, তাদের প্রচুর টাকা আছে, প্রচুর লোকবল আছে, তাদের সংগঠন অনেক বড়, তাদের গুন্ডাই মাস্তানি করার লোক আছে। তার এই প্রত্যেকটা জিনিস আমাদের মতো দলের ঘাটতি আছে এই জায়গাগুলোতে। অতএব তার একটা নাগরিক দায়িত্ব আছে, রাজনৈতিক দায়িত্ব আছে, যে তার প্রতিপক্ষ যারা, তারাও এই দেশে নাগরিক অধিকারের জন্য হকদার, তারাও সাংবিধানিক অধিকারের জন্য হকদার। তারও দায়িত্ব আছে যেন আমি নিরাপদে ক্যাম্পেইন করতে পারি, আমার ফেস্টুন যেন না ছেঁড়া হয়, আমার ব্যানার যেন ছিঁড়ে না ফেলা হয়, আমার লোকদেরকে ক্যাম্পেইনে চটথাপ্পড় যেন না মারা হয়, ইট দিয়ে মাথা থেতলে না দেওয়া হয়, আমার মাইকটাকে যেন খালে না ফেলে দেওয়া হয়। এইটার দায়িত্ব তারও আছে। আবার করলে পরে প্রশাসনের দায়িত্ব আছে তাকে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া তার বিরুদ্ধে। এই সমন্বিত জায়গাটাই হচ্ছে একটা নির্বাচন, এই সমন্বিত জায়গাটাই হচ্ছে সংবিধান, রাষ্ট্র, সাংবিধানিক প্রত্যাশা, একটা ভালো নির্বাচনের জায়গা। অতএব এই সবার জায়গা থেকে সবাই কাজ করতে হবে। যেভাবে আমি আমার দায়িত্ব পালন করার চেষ্টা করছি, আমি কোনো দলের বিরুদ্ধে নাম নিয়ে এখনো বক্তব্য দিইনি আমার এলাকাতে। আমার প্রতিদ্বন্দ্বী কোনো প্রার্থীর নাম ধরে কোনো নেতিবাচক কথা আমি এখন একদিনের জন্য বলি নাই, এবং আগামী দিনেও বলবো না। আমার প্রতিদ্বন্দ্বীকে ধুয়ে ফেলার মতো এভিডেন্স আমার কাছে আছে, এত বাজে বাজে ভিডিও আছে আমার কাছে, কিন্তু তার কোনো কিছু আমি প্রকাশ করি নাই এবং করবো না। কারণ এটা একটা নীতিগত পজিশন। আমরা একটা ডিগনিফাইড রাজনীতি চাই, একটা সম্মানজনক ক্যাম্পেইন চাই। তার পলিসির ব্যাপারে আমার পলিসি নিয়ে আমি কথা বলবো, তার সমালোচনা করব ডেভেলপমেন্ট নিয়ে, উন্নয়ন নিয়ে, জনগণের অধিকার সাপেক্ষে। ওইগুলো ছাড়া আমরা অন্য কিছুতে কাজ করব না, এবং এটা আমারও দায়িত্ব। আর অন্য একজনকে নেই ভাই, আপনার পরে আসতেছি। আপনি কি মনে করছেন যে এই আসামিদেরকে যাদের নাম আছে তাদেরকে বললে মোটামুটি সম্ভব? আসামিদের তালিকায় নাম থাকুক বা না থাকুক একটা বড় বিষয় হলো, দেখেন যে গত 17 বছর যারা মজলুম ছিল তাদের তো অনেক মিথ্যা মামলাও আছে পুলিশের তালিকাতে। আবার তারা দুষ্টামি করছে গত 16 মাস, এরকম লোকও তো এর ভিতরে আছে, কিন্তু সবাই না। এই জন্য পুলিশের মামলাতে নাম থাকলেই একটা মানুষকে আপনি নতুন করে হেনস্থা করতে পারবেন তা না। কারণ রাজনৈতিক কারণে অধিকাংশ মানুষ পুলিশের মামলার তালিকাতে আছে। আমার মনে হয় যে সিম্পলি গোয়েন্দা ইনফরমেশনের উপর ভিত্তি করে আপনি জানবেন, এলাকার বাজারে গেলেই খবর পাবেন এই সেন্টারটা কে কে দখল করতে পারে। নোন ফেস, এই মানুষগুলো হচ্ছে ভাড়ায় খাটে। যখন যে দল তাকে যে পরিমাণ পেমেন্ট করবে সে কেন্দ্রটা দখল করে দেবে, সে ভোটটা ওইখানে আপনাকে জিতায়ে দেবে। বলে যে এই সেন্টারে আপনাকে জিতায়ে দিব 5 লাখ টাকা ডিল,
আপনি ডিলে যাবেন কিনা। যদি আরেকজনের কাছে যায় সে 6 লাখ টাকা দেয়, সে 6 লাখ টাকায় চলে যাবে। তাহলে এখানে দলীয় লোকও আছে, ইলেকশন ক্রিমিনাল আছে, ইলেকটোরাল ক্রিমিনাল আছে, দুইটা জিনিসই আছে এখানে। অতএব দুইটা জিনিসই গোয়েন্দা তথ্যের উপরে ভিত্তি করে অ্যাড্রেস করা দরকার। শুধুমাত্র মামলার উপরে ভিত্তি করলে অনেক রাজনৈতিক মজলুম এটার মধ্যে পড়ে যাবে। জোট থেকে নির্বাচন করছে, আপনি কতটা জোট থেকে সমর্থন পাচ্ছেন? আমাদের যে আরো প্রতিনিধি রয়েছে ভারতের দলে, তারা কতটা সব সমর্থন পাচ্ছি। আমার এলাকাতে পার্টিকুলারলি আমরা বলতে পারি, এবং আমাদের যারা যারা নির্বাচন করছেন আমাদের দল থেকে যে সকল আসনের ব্যাপারে আমাদের একমত হয়েছে, জোট পুরোটা মিলে একসাথে কাজ করছে। এখানে কোনো সমন্বয়হীনতা নাই। সময়টা একটু কম হওয়ার কারণে হয়তো সবাই বোধ করছে একটু বেশি সময় হলে সমন্বয়টা আরও ভালো হতো। তো যেহেতু সময়টা অনেক কম হয়েছে, বাট রিলেটিভলি সম্পর্ক ভালো, সবাই টিমওয়ার্ক ভালোভাবে করছে, কোনো সমন্বয়হীনতা নাই। আমরা ঐকমত্য কমিশনে সকল রাজনৈতিক দল এবং বিভিন্ন কমিশন সদস্যরা মিলে প্রায় 8-9 মাস আলোচনা করেছি যে কোন কোন বিষয়ে আমরা ঐকমত্য হতে পারি, পুরাতন কোন জিনিসগুলো আমাদেরকে ঝেড়ে ফেলা দরকার। তো সেখানে আমরা মাঠ পর্যায়ে দেখতে পাচ্ছি যে আসলে পুরাতন রাজনীতিকে যারা এখনো ধারণ করেন, সেই পুরাতন রাজনীতির স্ট্যাটাস কোটাকে তারা আসলে রক্ষা করতে চাচ্ছেন এবং অন্যদের উপর চাপিয়েও দিতে চাচ্ছেন। এবং সেই চাপিয়ে দেওয়ার অংশ হিসাবে আমরা যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে যে নতুনকে গ্রহণ করা, নতুনকে স্পেস করে দেয়া, নতুনকে সাদরে কাজ করতে দেবার জন্য যে পরিস্থিতি তৈরি করা, সেটা বড় রাজনৈতিক দল হিসাবে অনেকেই করছেন না এবং করবার মতো কোনো মানসিকতাও তারা রাখছেন না। এক কথায় যেটাকে আমরা বলছি যে লেভেল প্লেইং ফিল্ড, যে একটা ক্যাম্পেইনের মধ্যে যে আমার একটা সমতা দরকার, আমার মাঠ পর্যায়ে নির্বাচনী প্রচারণা করবার জন্য যে সমতা দরকার, সেই সমতাটা আমরা রাজনৈতিক দলের পক্ষ থেকে যেমন দেখছি না, প্রশাসন, নির্বাচন কমিশন যেই লেভেলে দৃশ্যমান কার্যকর অ্যাকশন ভূমিকা রেখে সেটা তৈরি করা দরকার, সেটাতে তাদের যথেষ্ট ঘাটতি আছে। এটার মানে এটা না আমরা বোধ করছি যে অন্তর্বর্তীকালীন সরকার অথবা নির্বাচন কমিশন একটা ভালো নির্বাচন করতে আগ্রহী না, ব্যাপারটা তা না। এর অনেকগুলো কারণ থাকতে পারে। প্রথম যেটা আমরা বলতে চাই সেটা হচ্ছে যে লেভেল প্লেইং ফিল্ডের প্রধানতম সংকট দেখতে পাচ্ছি যে পুরাতন আমলের মতো ভোটারদেরকে প্রচণ্ড রকম করে শঙ্কিত করে রাখা, ভোট কেন্দ্রের আশেপাশে যাওয়ার ব্যাপারে সাবধান করা, যদি ওই মার্কায় ভোট না দাও তাহলে বাড়ি থেকে বের হবার দরকার নাই, অমুক মার্কায় ভোট দিলে কিন্তু নির্বাচনের পরে দেখে নেব। মিথ্যা হয়রানিমূলক মামলা ইতিমধ্যে চলা শুরু হয়ে গেছে। যারা কখনো রাজনীতি করতেন না অথবা আমাদের সাথে কাজ করছেন এমন মানুষগুলোকে আওয়ামী লীগের আমলের মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে, এবং আওয়ামী লীগের বিরোধী মামলা যেগুলো 24-এর পরে হয়েছে, অজ্ঞাতনামা, হাসিনার সাথে অনেকগুলো খুনের মামলার পর্যন্ত আসামি করা হয়েছে। আমার এলাকাতে আমি দেখেছি যে সংখ্যালঘু সম্প্রদায়, হিন্দু এবং খ্রিস্টান সম্প্রদায়, যারা কেউ রাজনীতি করতেন না, তাদেরকে বিভিন্ন মামলায় ফাঁসিয়ে দিয়ে হয়রানি করা হচ্ছে এবং বলা হচ্ছে জামিনের ব্যবস্থা করব যদি তোমরা এই মার্কার জন্য কাজ করতে কথা দাও, ওয়াদা দাও যে তোমার পুরো সম্প্রদায়ের ভোট আমরা পাবো। কন্টিনিউয়াসলি আপনার অবরোধ মজুত করা হচ্ছে। আমার এলাকা আপনারা জানেন যে প্রচণ্ড রকম মানে দুর্গম একটা এলাকা, 5টা নদী আছে এবং কোনো এলাকাতে বোটে, ট্রলারে, নৌকায় যেতে 3 থেকে 4 ঘন্টা লেগে যায় ফিরে আসতে। একটা অপারেশন করবার জন্য আইনশৃঙ্খলা বাহিনী সাফিসিয়েন্ট টাইম নিয়ে সেখানে যেতে পারবে না যদি সেন্টারকে রক্ষণাবেক্ষণ করতে হয়। তাহলে সেই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে দৃশ্যমান রাজনৈতিক দলগুলোর যে খাইসলত, সেই খাইসলতগুলোতে পরিবর্তন আসে নাই এবং ভোটাররা বেশ শঙ্কিত। এবং আমরা যতগুলো মিটিং করছি, কমন 2টা প্রশ্ন ভোটাররা সবসময় আমাদেরকে করেন। তার ভিতর একটা হচ্ছে, ভাই আপনাকে ভোট দিলে, আপনার পক্ষে কাজ করলে এলাকায় থাকা যাবে তো, মিথ্যা মামলার শিকার হবে না তো, আপনি পরে খবর নেবেন তো, পুলিশ ঝামেলা করবে না তো, এই সংখ্যার কথা আমরা কন্টিনিউয়াসলি শুনতে পাচ্ছি এবং এই সংখ্যাগুলো ন্যায্য তো, খুবই অযৌক্তিক অভিজ্ঞতার আলোকেই তারা এই কথাগুলো বলছেন। দ্বিতীয় সমস্যা যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এবং কেনা বিভিন্ন জায়গাতে আমরা দেখেছি, ইনক্লুডিং আমার আসন বরিশাল 3, বাবুগঞ্জ, মুলাদি সহ, সেখানে সরবরাহ পার্টি নিষিদ্ধ যে বিভিন্ন গোষ্ঠী আছে তাদের অনেককে জামিনে ছাড়ানো হয়েছে শুধুমাত্র ব্যালট কেন্দ্র দখল করার জন্য, ভোট জালিয়াতি করবার জন্য। কারণ তাদের সুনাম আছে, তারা কিভাবে ভোট কেন্দ্র দখল করতে হয় তারা জানে। এবং যেহেতু এলাকাগুলো দুর্গম, অনেকগুলো এলাকা আছে, সেখানে আপনার পানি বেষ্টিত, নদী বেষ্টিত, এবং সেখানে আইনশৃঙ্খলা বাহিনী চাইলেই খুব র্যাপিড অ্যাকশনে যেতে পারবে না।
তো সেই জায়গাগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে প্রচণ্ড রকম ভয় আমার এগুলোর দৃশ্যমান বাজারে উঠে এগুলো দেখানো হচ্ছে যে এগুলো কিন্তু আমাদের কাছে মজুত করা আছে। এর বাইরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে প্রচার প্রপাগান্ডার জায়গাতে যে দৃশ্যত ঢাকাতে বসে সবাই বলছেন যে হ্যাঁ আমরা হ্যাঁয়ের পক্ষে, কিন্তু গ্রামে গঞ্জে আমরা দেখতে পাচ্ছি যে গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি বড় রাজনৈতিক দল তারা আসলে তাদের নেতাকর্মীরা অ্যাক্টিভলি নায়ের পক্ষে ক্যাম্পেইন করছে, যেটা আমাদের জন্য খুবই দুঃখজনক এবং 24-এর গণ আন্দোলনের জন্য 24-এর অভ্যুত্থানের জন্য আত্মঘাতী হবে একটা ব্যাপার, যেমন আমাদেরকে জন্য এটা পীড়াদায়কও বটে। যেহেতু বাংলাদেশে একটা বড় ধরনের পরিবর্তন ঘটে গেছে, আমরা চাইব যে বড় রাজনৈতিক দল হিসাবে তারা তাদের সেই দায়িত্বশীল আচরণটা করবেন, তাদের নেতাকর্মীকে তারা সাফিসিয়েন্টলি নির্দেশনা দেবেন, তারা যেন গণভোটে হ্যাঁয়ের পক্ষে কাজ করেন এবং হ্যাঁয়ের পক্ষে ক্যাম্পেইন করেন। এবং যা কিছুর সংস্কারের জন্য আমরা একমত হয়েছিলাম তার প্রত্যেকটা জিনিসকেই বদলে দেওয়া, এগুলো হবে না, এগুলো আমরা করব না, এই বিষয়ে বক্তব্যগুলো আসছে যেগুলো আমাদের জন্য খুবই আশঙ্কাজনক। যে আমরা যে একটা বদলের সূচনা করেছিলাম, আমরা যে বন্দোবস্তের সূচনা করেছিলাম, সেটাকে এত অল্প সময়ের ভিতরে পাল্টে দেওয়া, উল্টে দেওয়ার যে চেষ্টা, সেটা আমাদের সবাইকে আহত করছে। পার্টিকুলারলি জুলাই যোদ্ধা যারা আছেন, জুলাইয়ের শহীদ পরিবার আছেন, জুলাই আহত মানুষরা আছেন হাজারে হাজারে, তাদের সবার জন্য। এর পরের বক্তব্য হচ্ছে যে প্রশাসন যেই লেভেলে দৃশ্যমান অ্যাকশন নেবার কথা ছিল, এই দৃশ্যমান অ্যাকশন সারা দেশে আমরা কোথাও দেখতে পাচ্ছি না। যৌথ বাহিনী অনেক সময় লম্বা সময় ধরে মাঠে আছেন, তাদের যে সিপাহীরা আছেন, জওয়ান আছেন, জুনিয়র অফিসাররা আছেন, তাদের মধ্যে আন্তরিকতার কোনো ঘাটতি দেখতে পাচ্ছি না। আমাদের আইনশৃঙ্খলা বাহিনী যারা আছেন, পুলিশ, র্যাব, বিজিবি, কোস্টগার্ড, আনসার, তাদের প্রত্যেককেই মাঠ পর্যায়ে অত্যন্ত আন্তরিক এবং নিষ্ঠাবান মনে হয়েছে। তারা আসলেই চায় যে বাংলাদেশটা বদলে যাক, একটা ভালো নির্বাচন হোক এবং সেই নির্বাচনে তারা দুষ্ট লোকদেরকে গ্রেফতার করুক, ধরুক। কিন্তু কোনো এক জায়গাতে হুকুম দেওয়ার জায়গাটাতে কেমন একটা সমন্বয়হীনতা আমরা দেখতে পাচ্ছি, যে কোনো এক জায়গা থেকে তাদেরকে বলা হচ্ছে না তোমরা কাজটা করো, তোমরা অপারেশনে যাও, তোমরা অস্ত্র উদ্ধার করো, তোমরা দুষ্ট লোকগুলোকে ধরো। এই কমান্ড জায়গাটা না থাকার কারণে যেটা হচ্ছে, এই বিশাল আমার আইনশৃঙ্খলা বাহিনী যারা প্রচণ্ড রকম দেশপ্রেমিক, যারা প্রচণ্ড রকম জুলাইকে ধারণ করেন এবং নতুন বাংলাদেশ গড়বার জন্য দৃঢ় প্রত্যয় নিয়ে আছেন, তারা মাঠ পর্যায়ে আসলে কোনো অ্যাকশন নিতে পারছেন না। ফিজিক্যালি আছেন কিন্তু কোনো ভিজিবল অ্যাকশনে, স্ট্রাইকিং ফোর্স আকারে তাদের যে রোলটা প্লে করার কথা ছিল সেগুলো আমরা দেখতে পাচ্ছি না। ইতিমধ্যে আমরা নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা বাহিনী, বিভিন্ন দপ্তর, আমাদের জেলা এবং স্থানীয় প্রশাসন সবাইকে কিন্তু আমরা এই বিষয়গুলো জানিয়েছি। এবং আমাদের এক্সাম্পল, আমার এলাকার এক্সাম্পল দেখবেন যে আপনাদের একজন জাজকে নিয়ে প্রত্যেকটা আসনে ইলেকটোরাল ইনকোয়ারি কমিটি করে দিয়েছে। তাদেরকে আমরা এক সপ্তাহ আগে 2টা অভিযোগ দিয়েছি, তারা অভিযোগগুলো এখন পর্যন্ত অ্যাকনলেজই করে নাই। তাহলে আমার নেতাকর্মীদেরকে ইট দিয়ে মাথা থেতলে দিয়েছে, আমাদেরকে বলা হয়েছে একজন জাজের কাছে এটা অভিযোগ করতে হবে, তাহলে তারা অভিযোগটা আমলে নেবেন। এই অভিযোগটা তারা পেলেন কিনা, তদন্ত চলছে কিনা, কোনো কিছুর আপডেট আমরা জানি না। 1 সপ্তাহ পরে নির্বাচন, আপনি কখন বিচার করবেন? এবং যারা মেরেছে তাদেরকে এখনো ধরাও হচ্ছে না। তাহলে আপনি কি দৃশ্যমান স্ট্রাইকিং ফোর্স যে আসলে মাঠে আছে, ভোটারদেরকে যে আশ্বস্ত করতে চান, সেই জায়গাগুলো আমরা দেখতে পাচ্ছি না মাঠে। আমরা নির্বাচন কমিশন এবং মাঠ প্রশাসনকে বারবার রিকোয়েস্ট করেছি, আহ্বান করেছি যে আপনারা দুষ্ট লোকদেরকে ইমিডিয়েটলি ধরেন। এবং সব আসনেই আমরা খবর নিয়ে যেটা দেখতে পাচ্ছি, 50 থেকে 100 লোকের বেশি ডিস্টার্বিং এলিমেন্ট নাই। আপনার 3.5 লক্ষ 4 লক্ষ ভোটারের মধ্যে আপনার 50টা দুষ্ট লোককে গ্রেফতার করে যদি একটা ভালো নির্বাচন করা যায়, এবং সেটা ফৌজদারি অপরাধ আপনার করার দরকার নাই, সেটার জন্য আপনার সিম্পলি বিশেষ ক্ষমতা আইনে আপনি 3 সপ্তাহের জন্য ডিটেইন করেন, আপনি 1 মাসের জন্য ডিটেইন করেন, দেখবেন যে আগে পরে নির্বাচনের পরিবেশ যথেষ্ট রকম আশ্বস্ত করবার মতো হবে ভোটারদের জন্য। যৌথ বাহিনী ইতিমধ্যে মাঠে আছে, তাদেরকে আমরা আরও অ্যাক্টিভ দেখতে চাই এবং আরও প্রান্তিক যে এলাকাগুলো আছে, দুর্গম এলাকাগুলো আছে, সেখানে কোস্টগার্ড, নেভি এবং এয়ার সাপোর্ট আমরা পাশাপাশি নির্বাচন কমিশনকে দেওয়ার জন্য আহ্বান করছি।